মা নদী, কোথায় গেলি রে মা? এই তো বাবা, ডাকছো আমায়? হ্যাঁ রে, কি করছিলিস তুই? বাড়ি ফিরে সে কখন থেকে তোকে ডেকে চলেছি। আর বলো না বাবা, আমি তো রান্নাঘরে কাজ করছিলাম, তাই খেয়াল করিনি। বলো বলো, কি বলবে? ও, তুমি খাবে তো? খিদে পেয়েছে নিশ্চয়। পাবেই তো বাবা, সকালে তো কত করে বললাম খেয়ে যেতে, শুনলেই না। এখন এই বেলায় পেটে টান পড়েছে, তাই না? আরে আরে দাঁড়া দাঁড়া, তুই তো দেখছি পাকা গিন্নি হয়ে গেছিস। তোকে নিয়ে তো আর পারা যায় না রে মা। মা মরার পর থেকে পুরো সংসারটা তো তোর উপরই। তুই তো এমনিতে পাকা গিন্নি হবি, তাই না? তবে তুই সারাদিন এই বাপকে কি রান্না করে খাওয়াবি? বাপটাকে কিভাবে সুস্থ রাখবি সেই চিন্তা করেই যাস। আর আমি বাপ হয়ে তোর কোন দায়িত্বটা পালন করি বলতো? বিয়ে দেওয়ার সময় হয়ে এলো, কিন্তু আমার হাত যে শূন্য। শূন্য হাতে কন্যাদান করবো কি করে? আর বাকি রইলো তোকে মানুষ করার কথা। তোকে তো বছরের পর বছর দুখানা কাপড়ই তো ঠিকঠাক দিতে পারি না। রাখো তো সব কথা বাবা, আমার বিয়ের কথা বলো না। তোমায় একা করে দিয়ে এত জলদি আমি কোথাও যাচ্ছি না। আর তাছাড়া আমার বিয়ে দিতে যদি তোমার পয়সা খরচ করতে হয়, তাহলে দরকার নেই আমাকে বিয়ে দেওয়ার। কেউ যদি শুধু আমায় দেখে পছন্দ করে, তবেই আমি বিয়ে করব। পাগলি মেয়ে আমার, তাই আবার হয় কখনো? বিয়ের যোগ্য মেয়েকে ঘরে বসিয়ে রেখে কোনো বাবাকে নিশ্চিন্তে ঘুমাতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই এবার এটা ধর তো দেখি। দেখ, তোর জন্য আমি একখানা নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি। আজ কটা বেশি পয়সা পেলাম হাতে, তাই ভাবলাম মেয়েটার জন্য একখানা শাড়ি কিনে নিয়ে যাই। কত দিন হলো তুই সেরা ফাটা শাড়ি পরে ঘুরে বেড়াস, তবু আমি কিছুটি করতে পারি না রে মা। তুমি হঠাৎ করে আমার জন্য শাড়ি কিনতে গেলে কেন বাবা? শাড়ি তো আছে আমার কাছে, একটু ছেঁড়া ফাটা, তাতে কি? আমি তো সেলাই করে নিয়েছি বাবা। তোকে আমি যা বলছি তাই কর। তুই এই শাড়িটা নে আর আজ থেকে শাড়িটা পরা শুরু কর। এখন আর কথা না বাড়িয়ে ঘরে চল, খেতে দিবি আমায়, বড্ড খিদে পেয়েছে যে। এরপর নদী ও তার বাবা ঘরে চলে যায়। তারপর তারা দুই বাপ বেটি মিলে একসাথে বসে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। এই যে মাঝি, যাবে নাকি ওপারে? হ্যাঁ হ্যাঁ, কেন যাব না? আমি তো ওপারে যাওয়ার জন্যই বসে আছি। এটাই তো আমার কাজ। আসুন, উঠে আসুন আমার নৌকাতে। হ্যাঁ হ্যাঁ, উঠে আসছি। তবে আমায় শুধু ওপারে ছেড়ে দিলেই চলবে না। ওপারে আমার শহর থেকে আসা দাদু ভাই অপেক্ষা করছে, তাকে আনতে যাচ্ছি। ওপারে গিয়ে তাকে তুলে আবার এপারে নিয়ে আসতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলুন কর্তা বাবু, আমরা ওপারে গিয়ে আপনার দাদু ভাইকে নিয়ে আসি। এরপর মোড়ল মাঝির নৌকা দিয়ে উঠে পড়ে এবং তারা নৌকা দিয়ে ওপারে যেতে থাকে। বুঝলে তো মাঝি, আমার দাদু ভাই শহর থেকে অনেক দূর অবধি পড়াশোনা করে শহরে সুবিশাল কোম্পানিতে বড় অফিসার পদে চাকরি করে। শহরে কত নাম ডাক্তার। ছোট থেকে পড়াশোনার চাপে দাদু বাড়িতে তো তেমন বেড়াতেও পারেনি। তাই এবার অফিসের শীতের ছুটিতে দাদু ভাই সোজা দাদুর কাছে দাদু বাড়ি চলে আসছে। সে নাকি বেশ অনেকদিন থেকে এবার বেড়াবে। তাই নাকি? এ তো দারুণ কথা মোড়ল কর্তা। হ্যাঁ গো হ্যাঁ, তবে আর বলছি কি। আর হ্যাঁ, শুনেছি দাদু ভাই নাকি নদী সমুদ্র অনেক পছন্দ করে। তার নাকি নৌকো করে ঘুরে বেড়াতে খুব ইচ্ছে করে, কিন্তু শহরের চার দেয়ালের মাঝে থেকে তো আর তা পারেনি কখনো। তাই আমি ভেবেছি দাদু ভাই গ্রামে চলে এলে তাকে আমি পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো। রোজ নৌকায় করে নদী ঘুরে দেখার সুযোগ করে দেব। তা তুমি কি রোজ একবেলা আমার দাদু ভাইকে নৌকো করে নদীতে ঘুরাতে পারবে? হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, কেন পারবো না বলুন, আপনি বললেই তো হয়। বেশ বেশ, ওই তো দূরে দেখা যাচ্ছে আমার দাদু ভাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। শিগগিরই নৌকাটা ভিড়া ওখানে। দাদু ভাইকে দেখার জন্য আমার আমার আর তোর সইছে না যে। এরপর নদীর পাড়ে নৌকা ভিড়ায় আর মোড়ল তার দাদু ভাইয়ের কাছে গিয়ে বলে, বাহ, আমার দাদু ভাই দেখছি শহরে পাক্কা সাহেব বাবু হয়ে উঠেছে। এই না হলে আমার দাদু ভাই গায়ের মোড়লের একমাত্র নাতি বলে কথা। আমার গর্বে বুকটা ভরে উঠছে রে দাদু ভাই। কেন দাদু ভাই, আমি এখন থেকে সাহেব বাবুর মতো না হলে কি তোমার গর্বে বুকটা ভরে উঠবে না বলছি? না না, তা কেন? তুই যে আমার দাদু ভাই, এটাই তো আমার গর্ব। তবে সাহেব হয়ে উঠেছিস বলে আমার মুখটা যে গায়ে উজ্জ্বল করেছে। এরপর মোড়ল কর্তা তার নাতিকে নিয়ে মাঝির সেই নৌকা করে বাড়িতে ফেরে। পরদিন সকালে মোড়ল নিজে বাড়িতে এসে উপস্থিত হয়। মাঝি, আরে ও মাঝি, কোথায় তুমি? পুরো গায়ে তো তোমার খোঁজ নিয়ে কোথাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে গুপটি মেরে আসো নাকি? কাল তোমায় বললাম যে আমার নাতিকে নৌকা করে ঘুরাতে হবে, সে কথার কি হলো শুনি?
তখন মাঝির মেয়ে নদী ঘর থেকে বেরিয়ে আসে আর মোড়লকে বলে, মোড়ল দাদু, আসলে কি হয়েছে কি, আমার বাবার কাল রাত থেকে ভীষণ জ্বর, শরীরটা ভীষণ খারাপ করেছে, সকাল থেকে বিছানা থেকে উঠতেই পারছে না। এখন কি করে নৌকা বাইতে বলবো বলুন তো তাকে? এখন কি হবে তাহলে? আমি যে দাদু ভাইকে বলে এলাম আমি নৌকার ব্যবস্থা করে তাকে ঘুরাতে পাঠাবো, হঠাৎ করে আমি এখন নৌকার মাঝি কোথায় পাবো শুনি? বাবা তো অসুস্থ, সেজন্য নৌকা বাইতেও পারবে না, আর দুটো পয়সাও হবে না। দুটো পয়সা না হলে বাবাকে আমি ওষুধ কিনে খাওয়াবো কি করে, আর বাবার রোগী সারাবো বা কি করে? তাহলে আমি বরং যাই বাবা নৌকা বইতে, যদি দুটো পয়সা পাই তাহলে অন্তত বাবাকে ওষুধ খাওয়াতে পারবো। ও মোড়ল দাদু, আপনি আপনার নাতিকে পাঠান, আমি তাকে নৌকা করে পুরো নদী ঘুরিয়ে দেখাবো। পারবি তো তুই? শেষে আবার আমার নাতিটাকে মাঝ নদীতে ডুবিয়ে মারবি না তো? কি যে বলেন না মোড়ল দাদু, আমি হলাম মাঝের মেয়ে, ছোট থেকে বাবাকে নৌকা বইতে দেখেছি, কতবার নিজেও নৌকা বয়েছি, আর আমি পারবো কিনা নৌকা বইতে সে কথা ভাবছেন, একবার বিশ্বাস করে উঠে দেখুন না পারি কিনা। ঠিক আছে, একবার না হয় করলাম বিশ্বাস তোমায়। এরপর মোড়লের নাতি নৌকাটিতে উঠে পড়ে আর নদী সেই নৌকা দিয়ে মাঝ নদীতে চলে যায়। বাহ, বেশ ভালোই তো নৌকা বাইতে পারো তুমি। এত ভালো নৌকা বইতে শিখলে কোথায় শুনি? যে কোনো কাজে দক্ষ হতে গেলে দরকার পরিশ্রম আর চর্চা, আর এই নৌকা বইতে পারাটাও আমার কাছে তেমনি। ছোট থেকে বাবাকে বহুবার দেখেছি নৌকা বইতে, আর নিজেও অনেকবার শখের বশে চেষ্টা করেছি। সেই থেকে আস্তে আস্তে পাকাপাকি ভাবে শিখেও নিয়েছি নৌকা চালানোটা। বাহ, দারুণ কথা বলতে পারো তো তুমি। তা তোমার নাম কি? নদী, আমার নাম নদী। বাহ, এ তো আমার নামের সাথে অনেকটা মিল। সাগর আর নদী কি সুন্দর মিলেছে দেখছি। এইসব বলবেন না, শুধু শুধু আমাদের সাথে আপনাদের তুলনা করে নিজেকে ছোট করবেন না কর্তা বাবু। আর তাছাড়া মোড়ল দাদু এসব শুনতে পেলে নিশ্চয় অনেক রাগারাগি করবে। তার মানে বোঝা যাচ্ছে মোড়ল দাদুকে তোমরা বেশ ভয় পাও। তিনি যেমন মানুষ, তাকে তো ভয় পেতেই হবে। আচ্ছা তাই? হ্যাঁ তাই, চলুন আপনাকে আজ একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে